ভারত কি তার কয়েক দশকের পুরনো নিয়ম ভেঙে ফেলতে চলেছে? কেন হঠাৎ করে বিদেশের পারমাণবিক কোম্পানিগুলোকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে? আর এতে রাশিয়ার লাভ কোথায়? ভাবুন তো, আমাদের দেশের পারমাণবিক চুল্লিগুলো কি এবার আম্বানি বা আদানিদের মতো প্রাইভেট কোম্পানিগুলো চালাবে? ভারতের এই শান্তি চুক্তি কি আসলে বিশ্ব রাজনীতিতে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভারতের এই একটি সিদ্ধান্ত আপনার এবং আমার ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে ভারতের বিশ্ব শক্তি হওয়ার পথে সবকিছু বদলে দিতে পারে। বন্ধুরা, স্বাধীনতার পর থেকে ভারত তার পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার এনার্জি সেক্টরকে একদম আগলে রেখেছিল। এতদিন পর্যন্ত এটা ছিল 100% সরকারি নিয়ন্ত্রণাধীন। কিন্তু এখন ভারত সরকার এক বিশাল ঘোষণা করেছে। গত বছর সরকার শান্তি বিল নিয়ে এসেছিল এবং এখন তার খসড়া নিয়ম বা ড্রাফট রুলস সামনে এসেছে। এই শান্তির পুরো নাম হলো সাস্টেইনেবল হারনেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এর মাধ্যমে ভারত সরকার তার 19 শতকের পুরনো অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962-তে আমূল পরিবর্তন আনতে চলেছে। এতদিন প্রাইভেট কোম্পানিগুলো শুধু যন্ত্রাংশ তৈরি বা সাপ্লাই করতে পারত, কিন্তু এখন তারা নিউক্লিয়ার প্ল্যান্টের মালিকানা এবং পরিচালনার ক্ষেত্রেও অংশ নিতে পারবে। কেন এই পরিবর্তনের প্রয়োজন হলো? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেন এই পরিবর্তনের প্রয়োজন হলো? সরকার কি সব প্রাইভেট করে দিচ্ছে? এর উত্তর হলো না। একে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক লিভারাইজেশন বা কৌশলগত উদারীকরণ। ভারতের লাভ কোথায় জানেন? ভারত 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার এনার্জি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। বর্তমানে আমাদের কাছে মাত্র 8 গিগাওয়াটের মতো ক্ষমতা আছে। একা সরকারের পক্ষে এত টাকা এবং প্রযুক্তি জোগাড় করা অসম্ভব। নিউক্লিয়ার প্ল্যান্ট বানাতে প্রচুর পুঁজি এবং অত্যন্ত উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়। বিদেশের বড় কোম্পানিগুলো এলে ভারত অত্যাধুনিক প্রযুক্তি যেমন ফ্রান্স, রাশিয়া বা আমেরিকার প্রযুক্তি সহজেই পাবে। 2047 সালের উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের 24x7 আওয়ার্স বিদ্যুতের প্রয়োজন, যা শুধুমাত্র কয়লা দিয়ে সম্ভব নয়। সরকার এখানে একটি শর্ত রেখেছে, প্রুভেন ফরেন টেকনোলজি। এর মানে হলো আমরা কোনো নতুন বা পরীক্ষামূলক কোম্পানিকে আমাদের মাটিতে প্ল্যান্ট বসাতে দেব না। শুধুমাত্র যাদের ট্র্যাক রেকর্ড আছে এবং যারা সফলভাবে অন্য দেশে প্ল্যান্ট চালাচ্ছে তারাই আসতে পারবে। ভারত চায় না আমাদের দেশ অন্য দেশের প্রযুক্তির টেস্টিং গ্রাউন্ড হোক। আর এখানেই আসে রাশিয়ার নাম। কেন জানেন? কারণ বর্তমান বিশ্বে স্মল মডিউলার রিয়েক্টর অর্থাৎ এসএমআর বা ছোট পারমাণবিক চুল্লির ক্ষেত্রে এশিয়ার প্রযুক্তি সব থেকে বেশি প্রমাণিত। আমেরিকা এখনো এসএমআর প্রযুক্তির টেস্টিং এবং লাইসেন্সিং স্তরে আছে। অন্যদিকে রাশিয়া আর্কটিক অঞ্চলে এই এসএমআর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করেছে। তাই ভারতের এই নতুন নীতিতে রাশিয়ার কোম্পানিগুলোর জন্য ভারতের বাজার খুলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সুরক্ষা ও নিয়ন্ত্রণ নিয়ে যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছেন যে প্রাইভেট কোম্পানি এলে সুরক্ষা বিঘ্নিত হবে কিনা। সরকার স্পষ্ট করে দিয়েছে যে মালিকানা দিলেও কন্ট্রোল থাকবে সরকারের হাতেই। এখানে AERB অর্থাৎ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডকে আরও শক্তিশালী করা হচ্ছে। একটি নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি থেকে শুরু করে তার জ্বালানি ভরা এবং পরিচালনা প্রতিটি ধাপে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এটি কোনো সাধারণ রেস্তোরাঁ নয় যে একবার লাইসেন্স পেল আর আজীবন চলল। এখানে প্রতি মুহূর্তে ইন্সপেকশন হবে। যদি কোনো কোম্পানি সুরক্ষার নিয়ম না মানে তবে সরকার সাথে সাথে
সেই প্রজেক্ট বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখবে। ভারত কি শুধু বিদেশের ওপর নির্ভরশীল? একদমই না। ভারত নিজেই নিজস্ব ডিজাইনের SMR তৈরি করছে, কিন্তু আমাদের নিজেদের ডিজাইন পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে। তাই অন্তর্বর্তীকালীন সময়ে বিদেশের প্রমাণিত প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের শক্তির চাহিদা মেটাতে চাই। বন্ধুরা, ভাবুন তো সেই দিনটার কথা যখন ভারতের প্রতিটি গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে, আর সেই শক্তি হবে দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব। ভারতের এই শান্তি নীতি আসলে একটি শক্তিশালী ও স্বনির্ভর ভারতের ভিত্তি প্রস্তাব। ভারতের এই সাহসী পদক্ষেপটি আসলে সময়ের দাবি। প্রাইভেট ক্যাপিটাল এবং বিদেশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারত বিশ্ব মঞ্চে নিজের অবস্থান আরও মজবুত করতে চাইছে। আপনার কি মনে হয়, প্রাইভেট কোম্পানিগুলোকে পারমাণবিক খাতে আনা কি ভারতের জন্য ঠিক সিদ্ধান্ত, নাকি এতে ঝুঁকি বাড়বে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, আর এই ধরনের আরও ভূ রাজনৈতিক বা জিওপলিটিক্যাল বিশ্লেষণের জন্য আমাদের জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।